অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বিএনপি নমিনেশন লিস্ট বা সেই সম্পর্কিত একটা গ্রিন সিগন্যাল প্রকাশ করলো। তারা প্রাথমিক পর্যায়ে ২৩৭টি আসনে কারা কারা আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন পেতে যাচ্ছে এমন একটা গ্রিন সিগন্যাল প্রকাশ করেছে। আর এখন পর্যন্ত ৬৩টি আসন তারা পেন্ডিং রেখেছে। কেন পেন্ডিং রেখেছে, উদ্দেশ্য কি, সে বিষয়ে কথা বলবো। তার আগে আসি যে প্রাথমিক পর্যায়ে ২৩৭টি আসনে যে তারা নমিনেশনের জন্য একটা গ্রিন সিগন্যাল দিয়েছে, এই গ্রিন সিগন্যালের মধ্যে আমরা কি পেলাম। শুরুতেই বলেছি এটি দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল সবার, যে অন্যান্য দল যারা রয়েছে তারা অনেক আগেই প্রাথমিক পর্যায়ে একটা গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে, বিএনপি এক্ষেত্রে লেট করছে কেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারেক রহমান দেশে আসবেন, তারপরে তিনি নিজেই উপস্থিত থেকে এই গ্রিন সিগন্যাল প্রকাশ করবেন। অবশেষে তারেক রহমান এখন পর্যন্ত দেশে আসতে পারেননি, কবে আসবেন জানা নেই, বাট গ্রিন সিগন্যালটা প্রকাশ হয়েছে। এই গ্রিন সিগন্যালে ২০২৫ সালে এসে আমরা পেলাম কি, চমকপ্রদ কি আছে, নতুনত্ব কি আছে। আমি চমকপ্রদ এবং খুবই চমকপ্রদ একটা বিষয় পেয়েছি। আর খুব অন্যান্য কোনো সাইডে খুব বেশি চমক আমি দেখতে পাইনি। আমি রীতিমতো হতাশ বলতে পারি। সেই চমকপ্রদ বিষয়টি কি সেটি শেষে বলবো। আসি, হতাশ কেন বলছি, আশাহত কেন বলছি। দেখুন, তিনটা আসনে বেগম জিয়াকে প্রার্থী করার জন্য সিগন্যাল দিয়েছেন। এটা আসলে কেন? বেগম জিয়ার যে বয়স, এই বয়সে এসে তিনটা আসনে তাকে কেন নির্বাচন করতে হবে বিএনপির দলের পক্ষ থেকে? এটা কি ভালো কিছু সিগন্যাল দিচ্ছে না খারাপ কিছু সিগন্যাল দিচ্ছে? হ্যাঁ, বেগম জিয়ার যতগুলো রাজনৈতিক গুড রেকর্ড রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হলো তিনি কখনোই কোনো নির্বাচনে দাঁড়িয়ে সেখান থেকে হারেননি, বরং সেই আসনে তিনি জয়ী হয়ে এসেছেন। তাহলে বিএনপি কি আসন জয়কে নিশ্চিত করার লক্ষ্যেই খালেদা জিয়াকে তিনটা আসনে টার্গেট করেছে? আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই। এখন বিএনপির অন্যতম কম্পিটিটর যারা আছে, জামাতে ইসলামী বা তাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস হলো তারা তো কখনোই নির্বাচনে জয়ী হয়নি কোনো আসনে। আর জামাতে ইসলাম এককভাবে নির্বাচন করে কয়টা আসনে নির্বাচিত হয়েছিল? তাদের কয়টা আসন পাওয়ার ক্যাপাবিলিটি ছিল অতীত ইতিহাসে? খুব কম, হাতে গোনা। এমন দল এখন বিএনপির কম্পিটিটর। সেক্ষেত্রে বিএনপি কি আসন নিশ্চয়তা নিয়ে ভুগতেছে? তারা আসন পাবে কি পাবে না এই ধরনের রিস্ক জোনে তারা রয়েছে, ঝুঁকিতে আছে। না হলে বেগম জিয়ার মতো এই বয়সে অসুস্থ বয়োবৃদ্ধ ব্যক্তিকে তিনটি আসনে দিয়ে আসন নিশ্চয়তা ফিক্স আপ কেন করতে হবে বিএনপিকে? মানে আসন নিশ্চয়তা ফিক্স আপ তো করবেই, আসন তো দরকার হবেই, যুদ্ধটা তো আসনেরই। বাট সেটা বেগম জিয়ার মতো বয়োবৃদ্ধ অসুস্থ একজন নেত্রীকে দিয়ে কেন? আমি সেটা বোঝাতে চাচ্ছি। অনেকে এটাকে ভালোভাবে দেখছেন, আমি এটাকে ভালোভাবে দেখছি না। তাহলে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে নিয়ম, যে একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসনে প্রতিদ্বন্দ্বী হতে পারবেন, প্রার্থী হতে পারবেন, এর আগে এটি ৫টি পর্যন্ত ছিল বা তার আগে কোনো লিমিটই ছিল না। তার মানে যদি ৩টির বেশি নিয়ম থাকতো নির্বাচন কমিশন থেকে, তাহলে বিএনপি কি এই ২০২৫ সালে এসে আসন জয়ের নিশ্চয়তার জন্য বেগম জিয়াকে দিয়ে এর চেয়ে আরো বেশি আসনে তাকে প্রার্থী করত? এটা কি ভালো কিছু ইঙ্গিত বহন করছে? আমি ভালো কিছু দেখছি না, বিশেষ করে বিএনপির দলের দৃষ্টিকোণ থেকে, দলের অবস্থানের দৃষ্টিকোণ থেকে। আমি যেটা ভেবেছিলাম যে আগামীর নির্বাচনে যদি বিএনপি বিজয়ী হয়, তাহলে বেগম জিয়াকে রাষ্ট্রপতি করা যেতে পারে। কোন ইঙ্গিত থেকে বলেছিলাম বা প্রত্যাশা করেছিলাম, সেটা হলো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিন্তু খালেদা জিয়া। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নারী হয়নি কেউ। সেক্ষেত্রে প্রথম নারী প্রেসিডেন্ট বাংলাদেশে হওয়ার এই উপাধিটাও বেগম জিয়া প্রাপ্য বা নিতে পারতেন। সেক্ষেত্রে তাকে এই নির্বাচনে তিনটি আসন দিয়ে মানে কি ইঙ্গিত দিচ্ছে বিএনপি? আগামীর নির্বাচনে তাহলে নির্বাচিত বিএনপি হলে এই বয়োবৃদ্ধ অসুস্থ বেগম জিয়াই প্রধানমন্ত্রী হবেন কিছুদিনের জন্য? বা তারেক রহমান প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে তার জীবনে,
এবং সে একটি আসন বগুড়ার, সেখানে গ্রিন সিগন্যালে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। বাট এটা কি জাস্ট নেতাকর্মীদেরকে বোঝানোর জন্যই দিয়ে রেখেছেন? তিনি আসলে নির্বাচনের আগে দেশে আসছেন না। নির্বাচন হয়ে গেলে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী করে তারপরেই আসলে পরিবেশ পরিস্থিতি, দেশের এনভায়রনমেন্ট, পলিটিক্যাল সিচুয়েশন সব তাদের পক্ষে নিয়ে এসে নিশ্চিত হয়েই তারেক রহমান দেশে এন্ট্রি নেবেন কিনা, এটা এই ধরনেরই কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা, এটা একটা বিষয় গেল। দ্বিতীয়ত বিষয় হলো এই 2025 সালে এসে যেখানে তারুণ্যের বিজয়, যেখানে জেন জিরা একটা অভ্যুত্থান ঘটিয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন করেছে, এবং বিএনপির পক্ষ থেকে বলাও হচ্ছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। আচ্ছা, তরুণরা ধানের শীষে ভোট দিবে, সেখানে প্রার্থীরা তরুণ। হ্যাঁ, এই জায়গাটাই আমার একটা হতাশা, যে আমি আশাহত হয়েছি। বিএনপির উচিত ছিল আরো বেশি বেশি তরুণদেরকে নমিনেশন দেয়া, তারুণ্যকে রাজনীতিতে নিয়ে আসা। তার মানে আমি কি বয়োজ্যেষ্ঠ মোস্ট মোস্ট সিনিয়রকে অবজ্ঞা করছি? না, তাদেরকে দল তাদের ত্যাগ, তাদের রাজনৈতিক জ্ঞান, গরিমা, অন্যান্য বিভিন্ন পদ পজিশন বা অন্যান্য দিক থেকে মর্যাদা দিতে পারে, তারা তাদেরকে অনার করতে পারতো। কারণ সিনিয়র হয়েছে বলেই যারা রাজনীতিতে এখন প্রজ্ঞাবান রয়েছে তাদেরকে নমিনেশনের আসন দিয়ে নির্বাচন করিয়েই তাদেরকে সম্মান দেখাতে হবে, বিষয়টা তো তা না। তো এই জায়গাটায় আমি আশা হতো যে এই 25-এর বাংলাদেশে, তারুণ্যের বাংলাদেশে, জেনজিয়ের বাংলাদেশে বিএনপি মনে হয় একটু বয়স্ক টাইপের প্রার্থী বেশি রাখছে। এখানে তরুণদেরকে কিছু স্থান দিয়েছে, বাট আরো বেশি দেওয়া উচিত ছিল, আরো বেশি দেওয়া উচিত ছিল। আমার মনে হয় এটা বিএনপির জন্য একটা গুড ইমেজ তৈরি করতো এই সময়ে এসে। এই জন্য বলছি আমি এই জায়গাটায়ও কিছুটা আশা হতো। এবার আসি যে এই যে 63টির মতো আসন তারা এখনো পেন্ডিং রেখেছে, হোল্ড করে রেখেছে, এটা কেন? বলা হচ্ছে দুটো কারণে। একটা হলো তাদের যে শরিক জোট যারা রয়েছে তাদেরকে কোন আসন ছেড়ে দেওয়া হবে সেটার বিষয়। আর দ্বিতীয়ত হলো যেই যেই আসনগুলোতে এখনো আন্তঃকন্দল রয়েছে বা একাধিক যোগ্য প্রার্থী রয়েছে বা এখনো তাদের মধ্যে সমঝোতায় দল আসতে পারেনি, তাদেরকে নিয়ে আরো বসতে হবে সমঝোতায় যাওয়ার জন্য। সেই এই দুটো লক্ষ্যে এই 63টি আসন এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে। তো এই যে জোটের কথা বলা হচ্ছে, এই জোট বলতে কারা? বিগত 15 বছর রাজপথে বিএনপির সাথে আন্দোলন করতে গিয়ে যারা জোটবদ্ধ ছিল তারা, যেমন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এই ধরনের যারা যারা ছিল তারা, না এনসিপির সাথে, এনসিপি যে বিএনপির সাথে একটা জোটবদ্ধ হওয়ার আলোচনা চলছে, না সেটাকে আসলে মিন করছে? আমার মনে হয় দুটোকেই মিন করছে। কারণ এই যে একটা প্রাথমিক গ্রিন সিগন্যাল বা লিস্ট দিয়ে রেখেছে, এটাই যে চূড়ান্ত 100% তা তো না। কারণ এখান থেকেও বিএনপির দল প্রয়োজন মনে করলে দু চারটা আসন তারা এদিক সেদিক করতে পারবে। আর তাছাড়া ঢাকার মতো জায়গায়ও তারা 6-7টির মতো আসন এখন পর্যন্ত খালি রেখেছে। তো ওভারঅল মনে হয় যে এনসিপির জোট, যদিও এনসিপিও তাদের মতো করে তারা কোন কোন আসনে কোন প্রার্থী দিবে সেই নমিনেশন গ্রিন সিগন্যাল তারাও দিয়ে দিয়েছেন। অনেকে বলছেন যে তাহলে আর এনসিপির সাথে বিএনপির জোটটা হচ্ছে না। না, আমি এমন কিছু মনে করছি না। আমার কাছে মনে হয় জোট হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। কারণ বিএনপি এতগুলো আসন এখনো পেন্ডিং এ রেখেছে, পাশাপাশি এবং অনেকগুলো আসন ধরে ধরে যদি আমরা দেখি সেগুলো এই জোটের প্রার্থীদেরকে টার্গেট করে করেই, যেমন পটুয়াখালী 3-এ নুরুল হক নূর রয়েছেন, বা মাহমুদুর রহমান মান্নার জন্য, বা ববি হাজ্জাজের জন্য কোন কোন আসন রাখা হয়েছে এটা বোঝা যাচ্ছে যে কাদেরকে টার্গেট করে রাখা হচ্ছে। বা এনসিপি যদি আসে তাদেরকে কোন কোন আসন দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে এনসিপির সাথে বিএনপি জোটবদ্ধ হলে সেই সুযোগ এখন পর্যন্ত আশা হতো না, বরং এটা হতে পারে, সেই সুযোগ এখন পর্যন্ত আছে। বাট সেটা জোটবদ্ধ হবে কিনা ভবিষ্যতে দেখা যাবে। আর আমি যে বলেছিলাম একটা জায়গায় আমি খুবই চমক পেয়েছি এবং আনন্দিত হয়েছি, সেটা হলো ফজলুর রহমানকে নমিনেশন দিয়েছেন। আমি এটিকে ভালোভাবে দেখছি। কারণ এই ফজলুর রহমান মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরে রাখার জন্য 24-এর অভ্যুত্থানের পর আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধকে যে একাকার করে ফেলা হচ্ছিল, আওয়ামী লীগের অপরাধের কারণে মুক্তিযুদ্ধকে মেলান করা হচ্ছিল, সেখানে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিল এই ফজলুর রহমান। যদিও বিএনপি তার
দলের প্র্যাকটিসে বা দলের প্রয়োজনে তাকে কিছু সময়ের জন্য শোকজ দিয়েছিল, সেটা দলের ডিসিশন, ভিন্ন বিষয়। বাট তাকে যে নমিনেশন দিয়েছে এটা খুব দরকার ছিল। কারণ এই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী বা স্বাধীনতার ইতিহাসকে আওয়ামী লীগের সাথে গুলিয়ে এটাকে ম্লান করে দেওয়ার জন্য একটা অপচেষ্টা চলছিল, সেই শক্তিটা সরকার গঠন করতে পারুক আর না পারুক, ভালো একটা অংশ নিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তারা পার্টিসিপেট করবে, প্রধান বিরোধী দল হতেও পারে তারা। তো সেক্ষেত্রে সংসদ আগামীর নির্বাচন হওয়ার পরে যে 5টা বছর, সেই 5 বছরে সংসদ বলি, সংসদের বাহিরে বলি, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতাকে অম্লান করে রাখার জন্য ফজলুর রহমানদের মতো লোকদের জাতীয় সংসদে দরকার আছে, রাজনীতির মাঠে দরকার আছে। তো এই ডিসিশনটায় আমি বিএনপিকে স্যালুট জানাতে চাই, এবং এই স্যালুট জানানোর মধ্য দিয়ে আজকের আলোচনা শেষ করব। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।